এই যে জায়গাটাতে এখন আমরা দাঁড়িয়ে আছি, এখানে নাকি প্রায় 2000টা সিট রয়েছে। একটা সময় যখন এখানে নামাজ হতো তখন নাকি 2000 লোক দাঁড়িয়ে এখানে নামাজ পড়তো। দাদা কোথা থেকে এসেছেন? আমরা মালদা থেকে এসেছি। নবাবের শহর দেখতে কেমন লাগছে? না, বেশ তো ভালো। মুর্শিদাবাদ, যেখানে ইতিহাস জীবন্ত হয়ে আছে প্রতিটা স্থাপত্যের দেওয়ালে, যার নাম শুনলে প্রথমেই মনে পড়ে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কথা। তাই এই শীতে পাহাড় সমুদ্র ছেড়ে একদিনের ট্যুর প্ল্যানে আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আর তোমাদের জন্য থাকছে একদিনে কলকাতা থেকে মুর্শিদাবাদ ট্যুর প্ল্যানের একটি দারুণ ভিডিও। তাই মুর্শিদাবাদ ভ্রমণের সব রকম তথ্য পেতে ভিডিওটি কেউ স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা তো ভীষণ ভালো আছি। এবারে শীতে কিন্তু আবারও আমরা বেরিয়ে পড়েছি দারুণ একটা জায়গায়। এবার আমাদের 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান কিন্তু মুর্শিদাবাদে। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। এবারে আমাদের যাত্রা শুরু হচ্ছে কিন্তু বসিরহাট থেকেই। এখন ঘড়িতে বাজে রাত 8টা। তো এখান থেকে ট্রেন ধরে আমরা যাবো শিয়ালদাতে, ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। শিয়ালদাহ থেকে আমাদের ট্রেন ছিল রাত 11:30-এ 03191 লালগোলা স্পেশাল। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি মুর্শিদাবাদে অ্যারাইভাল টাইম ভোর 4:08। এই ট্রেনে স্লিপারের ভাড়া পড়বে মাত্র 100 টাকা জনপ্রতি। এই ট্রেনে মাত্র 3টি স্লিপার কোচ, বাকি সবই জেনারেল কোচ। এই ট্রেনটি ছাড়াও শিয়ালদাহ বা কলকাতা স্টেশন থেকে অন্য ট্রেন পেয়ে যাবে মুর্শিদাবাদ পৌঁছানোর জন্য। তবে একদিনে মুর্শিদাবাদ ঘুরতে হলে রাতের এই ট্রেনটাই বেস্ট বলে আমার মনে হয়। আমাদের কোচ নাম্বার S3। নর্মাল স্লিপার কোচের মধ্যে যেমন যা থাকে এই কোচের ভেতরেও ঠিক তেমনই ছিল। এদিকে ঘড়িতে যখন বাজে রাত 11:30, ঠিক তখনই আমাদের ট্রেন শিয়ালদাহ স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্যের দিকে। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম মুর্শিদাবাদ স্টেশন। আর আমাদের ট্রেন কিন্তু আমাদেরকে নামিয়ে দিল 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন টাইম আপডেট হলো 4:20। তো চলো এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো। তো বাইরে বেরিয়ে দেখি কি গাড়ি আছে। এটাই হলো মুর্শিদাবাদ স্টেশন। তো আমরা এখন বাইরে চলে এলাম। আর বাইরে বেরিয়েই কিন্তু এরকম টোটো দেখতে পাবে তোমরা। তো আমাদের যেহেতু হোটেল বুকিং আছে, তো আমরা এখন আমাদের হোটেলে যাব। হোটেলে যাওয়ার জন্য এখান থেকে টোটোতে নেমে পার হেড 10 টাকা করে। চলো তাহলে যাওয়া যাক। স্টেশন থেকে টোটো করে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেল আগে থেকেই বুকিং ছিল। আগের বছরে যখন মুর্শিদাবাদ এসেছিলাম তখন তো তোমরা জানোই যে আমরা হোটেলগুলো ঘুরে ঘুরে হোটেলের ভিডিও বের করেছিলাম। তার লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের উপরে আই বাটনে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখান থেকেই আমাদের এই হোটেলটার সাথে পরিচয়। তো আমরা এখন চলে এসেছি হোটেল রাজলক্ষ্মীর সামনে। এই রাজলক্ষ্মী হোটেলটা কিন্তু হাজারদুয়ারির একদম সামনে, মানে হাজারদুয়ারির একদম সামনে হচ্ছে হোটেল রাজলক্ষ্মী। তোমাদেরকে একটু লোকেশনটা দেখাই। এটা হলো মেন রোড, এই যে। আর এই হলো হোটেল রাজলক্ষ্মী। আর এই দিকটাতেই রয়েছে মুর্শিদাবাদের ইমামবাড়া, আর সাথে রয়েছে হাজারদুয়ারি। মানে ইমামবাড়ার একদম ফ্রন্ট হচ্ছে রাজলক্ষ্মী। তো এখন আমরা হোটেলে যাব। হোটেলের রুম আগে থেকে আমাদের বুকিং ছিল, ফোন করে বাড়ি থেকে বুকিং করেছিলাম এখানে আসার 3-4 দিন আগে। চলো এখন যাই আর আমরা যে রুমটা নিয়েছি সেটা শেয়ার করব। এই যে হোটেলের রুমের সামনে আমরা চলে এসেছি। আমরা একটা ডাবল বেডের রুম নিয়েছি, যেহেতু এবারে আমরা 4 জন ট্রাভেল করছি। একটা রুমই নিয়েছি। তো এখন তোমাদেরকে রুমটা দেখাবো, চলো। এই যে রুমের মধ্যে চলে এলাম। রুমটা কিন্তু বেশ বড়। এই রুমটাতে তোমরা 4 থেকে 5 জন তো শুতেই পারবে আরামসে, কারণ এটা হলো 4 বেডের রুম। 2টো বেড রয়েছে রুমের মধ্যে, আমরা যেটা দেখছি। তো একটা বেডে 3 জন করে ধরে যাবে আরামসে। পিলো রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই রুমে কিন্তু এসি রয়েছে, ফ্যান রয়েছে আবার 2খানা। আর এইদিকে রয়েছে একটা ছোট টেবিল, আমাদের ব্যাগপত্র রাখা, 2টো চেয়ার রয়েছে, একটা মিরর রয়েছে। আর চলো এবারে ওয়াশরুমটা তোমাদেরকে দেখাই। এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম পাবে। এই যে শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে, জলের ব্যবস্থা। আর এই রুমের সব থেকে ভালো একটা বিশেষত্ব হলো এটা হলো ভিউ রুম। মানে এই রুমে রয়েছে 2টো উইন্ডো। এই যে এইদিকে রয়েছে 2টো উইন্ডো, আর এদিকে রয়েছে এই যে একটা ওপেন ব্যালকনি। এই যে
ব্যালকনির বাইরে চলে এলাম, দরজা খোলা ছিল তাই। এই যে মুর্শিদাবাদের ইমামবাড়া পেছন দিকেই রয়েছে, জানি হয়তো ক্যামেরায় অন্ধকার লাগছে, ইমামবাড়ার একদম সামনে। আমি সকালে উঠেই তোমাদেরকে দেখাবো, মানে ভোরের আলো ফুটলেই। এখন তো অন্ধকার, মানে আমাদের ট্রেনটা একদম ঠিকঠাক টাইমে তো নামিয়েছে। আমাদেরও খুব সুবিধা হলো, যেহেতু হোটেলটা আগে থেকে বুকিং করে এসেছি বাড়ি থেকে, এটা ভীষণ আমাদের সুবিধা হয়েছে। এখন একটু রেস্ট নিতে পারবো আমরা হোটেলে শুয়ে। আবার সকালবেলায় মোটামুটি 7টা সাড়ে 7টা নাগাদ উঠবো, উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাবো কিন্তু মুর্শিদাবাদের সব স্পটগুলো ঘোরার জন্য। কারণ এবারে আমাদের মুর্শিদাবাদ ট্যুর একদিনে আমরা মুর্শিদাবাদের সব স্পটগুলো ঘুরবো, ঘুরে আবার বাড়ি ফিরবো। তো সমস্ত রকমের তথ্য তো থাকছে ভিডিও জুড়ে, তাই ভিডিওটা দেখতে থাকো। দেখা হচ্ছে আবার সকালে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটু সকালবেলা রেস্ট নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আমাদের টোটো দাদা এসে হাজির। প্রতিবার মুর্শিদাবাদে এসে যে দাদার সাথে আমরা ঘুরি, দাদা, হ্যাঁ সুকুমারদার নাম্বার তো আমার কাছে থাকেই, তো মুর্শিদাবাদ আসলে সুকুমারদার কথা মনে পড়ে। দাদাকে ফোন করে দিয়েছিলাম, দাদা সেই মতো টোটো নিয়ে রেডি আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। এখন আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। কালকে তোমাদেরকে বলেছিলাম, মানে ভোরবেলা এসেই তোমাদেরকে বলেছিলাম হোটেলের ফ্রন্ট লুকটা একটু তোমাদেরকে দেখাবো, সেটার জন্যই ব্যালকনিতে আসা। এই যে সামনে যেটা দেখছো, এটা কিন্তু মুর্শিদাবাদের ইমামবাড়া। মুর্শিদাবাদের ইমামবাড়া ভীষণ নাম করা। ব্যাগপত্র নিয়ে আমরা সবাই একদম রেডি। তো এখন আমরা হোটেল থেকে বেরোবো। আমাদের টোটো দাদা নিচেই আমাদের জন্য ওয়েট করছে। তার আগে একটু চা খেতে হবে সকালবেলা। মুর্শিদাবাদে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, কলকাতা থেকে এখানে বেশ ঠান্ডা। যারা মুর্শিদাবাদে ঘুরতে আসবে বলে ভাবছো, তাদেরকে বলবো ভালো সোয়েটার নিয়ে আসতে। যাই হোক, এখন চলো নিচে যাই। আর আমাদের হোটেল রাজলক্ষ্মীর এটা হলো ডাইনিং এরিয়া, মানে দুপুরে রাত্রে এখানে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা। আর এটা হলো রিসেপশন। এই হোটেলে আরো অনেকগুলো রুম রয়েছে, মানে এমনি ডাবল বেডেড রুম, সিঙ্গেল রুম রয়েছে। তো রুমগুলো প্রায় ম্যাক্সিমাম বুকিং, কারণ এখন মুর্শিদাবাদের প্রপার সিজন চলছে। আমাদের হোটেলের সামনে যে চায়ের দোকানগুলো দেখাচ্ছিলাম না, সেখানেই চা খেতে বসে গেছি। এই যে বিস্কিট দিয়েছে আর চা। এই যে আমরা টোটোয় কিন্তু উঠে গেছি, এই হলো আমাদের টোটো। এখন এই টোটো করেই আমরা সারা দিন আজকে ঘুরবো। আজকে আমাদের প্রথম স্পট হলো মুর্শিদাবাদের কাঠগোলা বাগানবাড়ি। এখন আমরা সেই দিকেই তো যাচ্ছি। আমরা আমাদের ফার্স্ট স্পটে কিন্তু চলে এসেছি, কাঠগোলা প্যালেস, যেটা সায়নী বললো। তো প্যালেসে যাওয়ার আগে কিন্তু তোমরা এরকম অনেক দোকান দেখতে পাবে, যেখান থেকে মর্নিং এ ব্রেকফাস্টটা করতে পারবে। আমরাও করব, কিন্তু আমরা আগে কাঠগোলা প্যালেসটা ঘুরে তারপরে ব্রেকফাস্ট করব। একদমই তাই। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এটাই হলো মেন গেট, মানে সিংহদুয়ার। তো সিংহদুয়ার দিয়ে এখন আমরা ভিতরে যাব। কাঠগোলা বাগানবাড়ির মূল ফটক দিয়ে ঢুকেই প্রথমে নজরে পড়বে দুদিকে বিশাল আম বাগান আর দেবদারু গাছ দিয়ে সাজানো রাস্তা। এই বাগানবাড়িটি তৈরি করেছিলেন লক্ষ্মীপদ সিং দুগার। তারা ছিলেন 4 ভাই। এই আম বাগানে এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি লক্ষ্য করা যায়। কাঠগোলা বাগানবাড়িতে ঢুকতে গেলে কিন্তু টিকিট চার্জেস আছে, 30 টাকা করে পার হেড টিকিট। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, তো এখন ভেতরে যাব। টিকিট দেখিয়ে গেট দিয়ে প্রথমে ঢুকেই পড়বে একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার উল্টো দিকে আছে গোপন সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ ভাগীরথী নদীর সাথে যুক্ত। এই বাড়ি থেকে 2 কিমি দূরে ছিল জগৎ শেঠের বাড়ি। শোনা যায় ব্যবসায়িক কাজের জন্য জগৎ শেঠের বাড়িতে যাওয়া আসা হতো এই সুড়ঙ্গের মাধ্যমেই। এরপরই আছে একটি বিরাট বড় ইদারা। কাঠগোলা বাগানবাড়ির এই দুগার পরিবার ছিল জগৎ শেঠদের মুনিম। সেই সময় জগৎ শেঠের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে মাত্র 1200 টাকায় 32 বিঘা এই বাগানবাড়িটি কিনেছিলেন। সেকালে ধনী লোকেদের বাগান করার শখ ছিল। এক সময় এই কাঠগোলার বাগানে গোলাপ, জুঁই, চামেলি সহ বিভিন্ন ফুল ও ফলের চাষ হতো। এই বাগানবাড়ির ভেতরে এখন মিউজিয়াম। এছাড়াও এই বাগানবাড়ির বাইরে আছে শ্বেত পাথরের বাঁধানো পুকুর, নাচমহল, রান্নাঘর, শ্বেত পাথরের আদিনাথ দেবজির মন্দির, এছাড়াও আরো অনেক কিছু। কাঠগোলা প্যালেস থেকে ঘুরে কিন্তু আমরা এখন চলে এসেছি সেই বাইরেটাই। এখানে যে ছোট ছোট দোকানগুলো রয়েছে দেখাচ্ছিলাম না যাওয়ার আগে, যে সকালবেলা ব্রেকফাস্টটা তোমরা করতে পারবে, তেমন একটা দোকানে ঢুকেছি। এখানে ডালপুরি খুব বিখ্যাত। সকালে ব্রেকফাস্ট আমরা ওটাই খাবো ভাবছি। এই যে ডালপুরি আমাদের সামনে এসে হাজির হয়েছে। এখানে 4 পিস ডালপুরি দিয়েছে, ঘুগনি দিয়েছে, স্যালাড দিয়েছে। এটা আমাদের 25 টাকা নিয়েছে। তো এটা দিয়েই এখন খাওয়া দাওয়া সেরে বাকি কথা হচ্ছে। দারুণ টেস্ট। তো আমরা আবার কিন্তু টোটোতে উঠে পড়েছি, আর এবার কাঠগোলা প্যালেস থেকে আমরা যাচ্ছি জগৎ শেঠের বাড়ি। চলো জগৎ শেঠের বাড়ির সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর এটা হলো ফ্রন্ট লুক। তো জগৎ শেঠের আগের পুরোনো বাড়িটা তো ভাগীরথীর জলে তলিয়ে গেছে, তারপর এটা করা হয়েছে। তো এটা এখন মিউজিয়াম ভেতরে।
মিউজিয়ামটা দেখার মতো, তবে মিউজিয়ামে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে যেতে হবে টিকিট কেটে। এখানে আগের বার এসে দেখেছিলাম 20 টাকা টিকিট ছিল, তবে এবারে এসে দেখছি এখানে টিকিট চার্জেস বেড়েছে, পার হেড 30 টাকা করে টিকিট হয়েছে। এখন আমরা টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে যাব, আর ভেতরে দেখি কতটা ক্যামেরায় আনা যায় ততটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে টিকিট কাটা ডান, এখন ভেতরে যাব। আর একটা ইনফরমেশন, এখানে ফরেনারদের জন্য কিন্তু পার হেড 150 টাকা করে টিকিট। টিকিট কেটে ভেতরে ঢুকে প্রথমে দেখতে পাবে বেশ কয়েকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ার। বাড়ির উপরে বড় বড় করে লেখা আছে হাউস অফ জগৎ শেঠ। এই বাড়ির ভেতরে এখন মিউজিয়াম, তবে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। বাড়ির ভেতরে আছে জগৎ শেঠদের ব্যবহৃত বিভিন্ন রকমের আসবাবপত্র, সোনার উপর বাসন, সেই সময়কার ব্যবহৃত মুদ্রা, মসলিন ও সোনার উপর কাজের বেনারসি শাড়ি ও একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার আর গোপন সুড়ঙ্গ পথ। জগৎ শেঠের বাড়ি থেকে এই জাস্ট আমরা বেরোলাম, বাড়ির ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তোমরা দেখলে। তোমরা আসলে একবার দেখে নিও নিজে চোখে ঘুরে। তো এখন আবার টোটোতে উঠছি, আমাদের নেক্সট এক্সপট হচ্ছে নসিপুর রাজবাড়ি, এখন ওখানেই যাব। জগৎ শেঠের বাড়ির খুবই কাছে নসিপুর রাজবাড়ি। চলো রাজবাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে। দেবী সিংহের রাজবাড়িতে যাওয়ার আগে আমাদের মনে হলো যে মুর্শিদাবাদের বিখ্যাত টাঙ্গা গাড়িতে উঠবো, তো সেই দেখে আমরা একটা টাঙ্গা গাড়ির সাথে কথাও বলছি যে কিছুক্ষণের জন্য উঠবো আমরা। তো জানি না, আগে তো অনেকবার মুর্শিদাবাদ এসেছি, ওঠা হয়নি, এবারে প্রথমবার, এক্সপিরিয়েন্সটা জানাবো কেমন লাগে। মুর্শিদাবাদে এসে টাঙ্গা গাড়িতে উঠবো না বললে হলো, তাই আমরা উঠে পড়লাম। তো এখানে এই টাঙ্গা গাড়িতে উঠেও কিন্তু তোমরা এই সাইট সিনটা করতে পারো। তো তোমরা এইটা সারাদিনের জন্য যদি বুকিং করো সেক্ষেত্রে 500-550 টাকা এরকমই পড়বে। আর মুর্শিদাবাদে এসে এটাতে ওঠা একদম মিস করবে না, কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে কিন্তু দারুণ। এই যে আমরা এখন এসে দাঁড়ালাম নসিপুর রাজবাড়ি, মানে দেবী সিংহের রাজবাড়ি। এটা দেবী সিংহ ছিল প্রচন্ড পরিমাণে অত্যাচারী একটা রাজা। তো রাজবাড়ির ভেতরে যাব, তার আগে বলে রাখি এই রাজবাড়ি যেতে গেলে কিন্তু ভেতরে প্রবেশের জন্য টিকিট মূল্য আছে, পার হেড 20 টাকা করে টিকিট আছে। এই পাশটাতে মানে গেট দিয়ে ঢুকেই টিকিট কাউন্টার পড়বে, টিকিট কেটে তবেই ভেতরে যেতে হবে। এই যে টিকিট কাটা ডান দুজনের, আমরা 4 জনই কেটেছি যদিও। চলো এখন ভেতরে যাই। এই নসিপুর রাজবাড়ি ছিল দেবী সিংহের দরবার, যিনি নবাবী আমলে ব্রিটিশদের ব্যয় আদায়কারী ও অত্যন্ত অত্যাচারী রাজা হিসেবেই পরিচিত ছিল। এই রাজবাড়ির ভেতরে এখন রামচন্দ্রের একটি মন্দির, রাজবাড়ির ব্যক্তিগত জিনিসপত্র, দলিল, দস্তাবেজ, তলোয়ার, পুরনো বালুচরী শাড়ি, আর আছে একটি বিশাল নাচমহল। নসিপুর রাজবাড়ি দেখে এখন কিন্তু আমরা যাচ্ছি নসিপুর আখড়া। তাই টোটোতে উঠে পড়েছি। নসিপুর রাজবাড়ি থেকে নসিপুর আখড়ার ডিস্টেন্স একদমই বেশি নয়, খুবই কাছে। তো চলো তাহলে, এই যে চলে এসেছি এখন জাফরাগঞ্জ নসিপুর আখড়াতে। তো নসিপুর আখড়ায় যেতে গেলে কিন্তু প্রবেশ মূল্য আছে, পার হেড 20 টাকা টিকিট কেটে তবেই ভেতরে যেতে হবে। চলো এখন ভেতরে যাব, ভেতরে কিন্তু প্রচুর কিছু দেখার আছে। নসিপুর আখড়া ভাগীরথী নদীর পূর্বে নসিপুর রাজবাড়ির কাছেই অবস্থিত। 1168 সালে নবাব বংশের প্রতিষ্ঠাতা প্রথম সুবাদার মীর জাফর আলী খাঁর সময়ে মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ ঢাকার উর্দুবাজার থেকে এসে এই স্থানে শ্রী শ্রী রঘুনাথ দেবের মন্দির স্থাপন করেছিলেন। এই আখড়ায় আছে পুরনো বাসনপত্র, মহন্তদের বৈঠকখানা, 16 টাকা দামের খাট, 22 মণ ওজনের রূপোর রথ ও একটি পিতলের রথ, 80 টাকা দামের গাড়ি, এছাড়াও আছে আরো অনেক কিছু। নসিপুর আখড়া থেকে আমরা এই জাস্ট বেরোলাম। তো এখন আমরা যাবো 1100 কবরের দিকে, এখন টোটোতে উঠবো। 1100 কবরের দিকেই যাচ্ছিলাম, তবে পথে পড়লো মির্জাফরের বাড়ি। মির্জাফরের বাড়ির ভেতরে তো ঢোকা যায় না, মানে ঢুকতে দেয় না ওরা কাউকে। সামনে থেকে রয়েছে বড় যে গেটটা, একদম ভগ্নপ্রায় অবস্থা। তো সেইটা এখন তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই হলো মির্জাফরের বাড়ির মেইন গেট, যেটা একেবারেই ভগ্নপ্রায় অবস্থা, এটা মেনটেন্স করে না। আর এই গেট দিয়ে ভেতরে ঢুকেই পড়বে ওদের মেন আর একটা গেট, ওই গেটের ভেতরেই রয়েছে মির্জাফরের বাড়িটা। এই যে মির্জাফরের বাড়ির গেট ওপেন রয়েছে বলে ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। ভেতরে দেখো কি বড় একটা মসজিদ রয়েছে, কালার করা, ওই যে দূরে। ভেতরে মসজিদটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। তো এখন আবার আমরা টোটোতে উঠছি, যাচ্ছি 1100 কবর দেখতে। এই আমরা টোটো থেকে জাস্ট নামলাম 1100 কবরের সামনে, ওইটা 1100 কবরের গেট। তবে 1100 কবরের সামনে রয়েছে এই যে মির্জাফরের নিজস্ব মসজিদ।
যদিও সেই সময় এখানে নামাজ হতো, এখন আর নামাজ টামাজ কিছুই হয় না, মসজিদটা এখন বন্ধই থাকে। টুরিস্টরা আসলে মসজিদটা দেখতে আসে, এই আর কি। এই হলো 1100 কবরের মেন গেট, পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা করে টিকিট। এই যে টিকিট কাটা ডান। আমরা এখন চলে এসেছি 1100 কবরের ভেতরে। আর এখানে এসে তোমরা যেটা দেখতে পাবে, এখানে রয়েছে প্রচুর কবর। 1100 কবর বলে, কিন্তু এখনো পর্যন্ত মীর জাফরের পরিবারে যারা যারা মারা যায় তাদের কবর কিন্তু এখানেই দেওয়া হয়। এই প্রপার্টিটা ওদেরই। এখানে মীর জাফরের কবর তো রয়েছে, এছাড়াও আরো অন্যান্য অনেক কবর রয়েছে। তোমরা চাইলে কিন্তু গাইড নিতে পারো, কারণ আমি অন্যান্য জায়গাগুলোতে বলিনি গাইড নিতে। মুর্শিদাবাদের প্রত্যেকটা স্পটে ঘোরার জন্য গাইড রয়েছে, কিন্তু মেনলি 1100 কবরে যদি তোমরা ঘুরতে আসো গাইডটা নিতে পারো, কারণ এই জায়গাটা ঘুরে দেখার জন্য, বোঝার জন্য সময় দরকার। কারণ কোনটা কার কবর সেগুলো ওনারা বুঝিয়ে বলে, এটাই আর কি। 1100 কবর দেখে এখন কিন্তু আমরা যাচ্ছি জীবন্ত সমাধি দেখতে। তো তার জন্য আমরা টোটোতে আবার উঠেও পড়েছি। চলো এখন যাই। এখন আমরা চলে এসেছি আজিমুন্নেসা বেগমের কবর দেখতে। এই আজিমুন্নেসা বেগমের কবরকে বলা হয় জীবন্ত কবর। এই আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা। তো উনি একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। ওনাকে নাকি বলেছিল কেউ একজন যে উনি যদি ছোট ছোট বাচ্চাদের কলিজা খায় তাহলে ওনার সেই ব্যাধিটা ঠিক হয়ে যাবে। এই কথা তার বাবা জানতে পেরে, মানে মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে উনি ওনার কন্যাকে এখানে জীবন্ত কবর দিয়েছিলেন। তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই হলো মেন গেট, ঠিক আছে। আর ওই দিকটাতে বলা হয় এখানে নাকি একটা বড় মসজিদ ছিল, সেটা দেখাবো। তবে কবরটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এছাড়াও এই দিকটাতে রয়েছে এরকম দারুণ গার্ডেন করা, এই যে খুব সুন্দর গার্ডেন করা। এই দিকটাতে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তার আগে কবরটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখান দিয়ে গিয়েই তলায় রয়েছে, এই যে সিঁড়ির নিচেই রয়েছে এই কবরটা। এই হলো সেই কবরটা, ভেতরটা একটু অন্ধকার। এটাই হলো আজিমুন্নেসা বেগমের কবর। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উপরটাও এরকম গার্ডেন করা। এখানে একটা মসজিদ ছিল, ওই যে মসজিদের মেন গেটটা হচ্ছে ওইটা। মসজিদটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে আজিমুন্নেসা বেগমের কবর দেখে আবার আমরা চলে এসেছি হাজারদুয়ারির এখানে। তো এবার একটু দরকার পেট পুজো করার। সিরিয়াসলি প্রচন্ড খিদে পেয়েছে। এখন কিন্তু ঘড়িতে বাজে 2:02। তো এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টের সামনে। আমাদের যে টোটো দাদা রয়েছে সুকুমার দাই বললো যে এখানে নাকি একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেটা হলো হাজারদুয়ারি রেস্টুরেন্ট। তোমাদেরকে একটু দেখাই রেস্টুরেন্টের ফ্রন্ট লুকটা। খাবার দাবার যদি ভালো হয় তাহলে তোমরাও এখানে আসতে পারবে, এটাই আর কি। এটাই হলো রেস্টুরেন্টের ফ্রন্ট লুক। রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল হাজারদুয়ারি। চলে এসেছি এখন হোটেল হাজারদুয়ারিতে। তো এখানে এসে যেটা দেখলাম, এদের ইন্টেরিয়রটা এত সুন্দরভাবে সাজানো, মানে এখানে দেখলাম বিভিন্ন রকমের অ্যান্টিক জিনিস দিয়ে সাজানো। রেস্টুরেন্টের ভেতরটাও কেমন জানি ঐতিহাসিক ব্যাপার আছে। যাই হোক, আমরা তো বসে পড়েছি এখন। এই যে এত বড় একটা মেনু চার্ট ধরিয়ে দিয়েছে হাতে। এখন এতে বিভিন্ন রকমের দেখছি দামের জিনিসপত্র রয়েছে। এখানে চাইনিজ থেকে এমনি নর্মাল বাঙালি সমস্ত খাবার দাবারই রয়েছে। আমরা কিনা এখনো ডিসাইড করিনি, তবে এইটা দেখতে দেখতেই এখন চলে এসেছে আমাদের সামনে। এই যে এটা নাকি এই হোটেলের একটা রুলস, যারাই আসে তাদেরকে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দেওয়া হয়। এই যে কি দারুণ টেস্ট। এই যে লাঞ্চ আমাদের সামনে এসে হাজির। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানির প্যাকেজ। স্পেশাল চিকেন বিরিয়ানিতে এখানে 2 পিস চিকেন রয়েছে। তো এই স্পেশাল চিকেন বিরিয়ানির দাম আমাদের পড়েছে 210 টাকা। আর এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কষা। 1 প্লেট চিকেন কষার দাম পড়েছে 220 টাকা। এছাড়াও তোমরা চাইলে নর্মাল চিকেন বিরিয়ানি অর্ডার দিতে পারো, যেখানে 1 পিস চিকেন থাকবে, তবে সেটা একজনের জন্যই ঠিকঠাক। আর স্পেশালটা আমরা অর্ডার দিলাম তার একটাই কারণ, এই যে কোয়ান্টিটি দিয়েছে এটা দুজনের জন্য এনাফ। আমরা যে স্পেশাল বিরিয়ানিটা নিয়েছি, চিকেনের পিস কিন্তু 2টো ছিল, একটা আলু ছিল আর একটা ডিম ছিল। এই যে এখন খাচ্ছি। এক কথা অসাধারণ। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি এখন হাজারদুয়ারির সামনে। তো হাজারদুয়ারি তো দেখবো, তার আগে কিন্তু টিকিট কাটতে হবে। এখানেও টিকিট চার্জেস রয়েছে। কত করে টিকিট এবছর হয়েছে জানি না, কারণ কিছু কিছু জায়গায় দেখছি টিকিটের চার্জেস বেড়ে গেছে, কোথাও কমে গেছে, কমেনি বেড়ে গেছে। যাই হোক, হাজারদুয়ারির এখানে কিন্তু পিউরিফাই জল আছে, মানে এখানকার জলটা খুবই ভালো। আর এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে। আর একটা জিনিস, আমরা যে রেস্টুরেন্টটাতে গেছিলাম
প্রত্যেকটা খাবার কিন্তু দারুণ অসাধারণ ছিল। তো একদমই তোমরা তাই। মুর্শিদাবাদ আসলে অবশ্যই কিন্তু হাজারদুয়ারি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো। খেতে হ্যাঁ হ্যাঁ, পারো। খাবার মানে একটু যারা একটু স্পাইসি খাবার পছন্দ করো, মানে আমাদের মতো বিরিয়ানি লাভার, তারা তো হাজারদুয়ারি রেস্টুরেন্ট আমি তোমাদেরকে মাস্ট বলবো যেতে। এখন হাজারদুয়ারির মধ্যে যাব, তার কারণ হলো আমাদের আবার অন্যান্য জায়গাগুলো দেখা বাকি আছে, এখনো প্রায় 3 থেকে 4টে স্পট বাকি দেখার। চলো এখন যাওয়া যাক। হাজারদুয়ারির মধ্যে কিন্তু ব্যাগপত্র নিয়ে যেতে দেওয়া হয় না, মানে ব্যাগে যদি কোনো জামা কাপড় থাকে, লাগেজ, এগুলো নিয়ে যেতে দেওয়া হয় না। তার জন্য এখানে রয়েছে ব্যাগের জন্য কাউন্টার, এদিকে রয়েছে ওয়াশরুম, জলের যে কলটা রয়েছে সেটাও এদিকে রয়েছে, আর টিকিট কাউন্টারটা কিন্তু এইদিকে। এই যে ওরা সব যাচ্ছে এখন টিকিট কাটতে। এখানে টিকিট চার্জেস কিন্তু পার হেড 25 টাকা করে টিকিট। আর এইদিকে আবার রয়েছে স্ক্যানার, এখান থেকে তোমরা স্ক্যান করে অনলাইনের মাধ্যমে করতে পারো, টিকিটটা কাটতে পারো। কিন্তু এই কাউন্টার থেকে কিন্তু অনলাইনে টিকিট কাটে না, বলেছে খুচরো টাকা দিয়ে এখানে টিকিটটা কাটতে হবে। আর হাজারদুয়ারির গ্রাউন্ডটা হচ্ছে এই সামনের গার্ডেনটা কিন্তু বিশাল বড় এরিয়া। আজকে দেখছি প্রচন্ড ভিড়। আমরা কিন্তু অনলাইনে টিকিটটা কাটলাম স্ক্যানার দিয়ে, তোমরা চাইলে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারো, তাতে 5 টাকা করে কম পড়বে তোমাদের। আর অনলাইনে টিকিট কাটতে গেলে কিন্তু প্যান কার্ড, ভোটার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স ছিল, এগুলোর নাম্বার দিতে হবে। এগুলো ডকুমেন্টস গুলো যদি কাছে থাকে কাটতেই পারো অনলাইনে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ওখান থেকে চেকিং হলো। এখন যাচ্ছি হাজারদুয়ারি দিকে, মানে আমাদের ভেতরে ঢোকার ইচ্ছা আছে মিউজিয়ামের ভেতরে। যদিও মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, নিজেরা ঘুরে দেখবো। তোমরা মুর্শিদাবাদ ঘুরতে আসলে নিজেরা ঘুরে দেখতে পারো। গ্রাউন্ডটা হচ্ছে এটাই, ওটাই হলো মুর্শিদাবাদের ইমামবাড়া। সামনে রয়েছে ঘড়িঘর, আর ওদিকে রয়েছে সিরাজউদ্দৌলার মদিনা মসজিদ, আর এটা হলো এই যে হাজারদুয়ারি। হাজারদুয়ারি প্যালেস 1829 সালে 29শে আগস্ট গভর্নর জেনারেল উইলিয়াম ক্যাভেন্ডেন্স ও বহু স্বনামধন্য ব্যক্তিদের উপস্থিতিতে নবাব নাজিম হুমায়ুন জা এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেছিলেন। এই প্রাসাদটি 3 তলা। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট হওয়ায় একে হাজারদুয়ারি প্রাসাদ বলা হয়ে থাকে। এই প্রাসাদের ভেতরে এখন মিউজিয়াম। এই মিউজিয়ামে রাখা আছে পলাশির যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, সোনা, রূপো ও হাতির দাঁতের তৈরি আসবাবপত্র, শোপিস, পালকি, নবাবদের 3D পোর্ট্রেট, এছাড়াও আছে বিভিন্ন রকমের পুঁথিপত্র ও আরও অনেক কিছু। তো আমরা এখন হাজারদুয়ারি গ্রাউন্ডে আছি। তো এখানে একটা দাদার সাথে দেখা হলো। দাদা কোথা থেকে এসেছেন? আমরা মালদা থেকে এসেছি। মালদা থেকে। আপনার নাম? আমার নাম প্রিয়তম অধিকারী। হাজারদুয়ারিতে ঘুরে, মুর্শিদাবাদ ঘুরে কেমন লাগছে? নবাবের শহর দেখতে কেমন লাগছে? না, বেশ তো ভালো। ভালো লাগছে। এই যে হাজারদুয়ারি দেখে আমরা টোটোতে আবার উঠে পড়েছি, এখন যাচ্ছি কাটরা মসজিদ দেখতে। চলো। কাটরা মসজিদ আমরা ঢুকে গেছি, এন্টার করেছি পাশের গেটটা দিয়ে, মেন গেটটা বন্ধ ছিল। তো এই কাটরা মসজিদ কিন্তু বিকেল 5টা পর্যন্ত ওপেন থাকে। তোমরা যারা আসবে এখানে মুর্শিদাবাদে বিকেল 5টার মধ্যে এখানে আসার চেষ্টা করবে, নাহলে 5টা বাজলে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে, ঢুকতে পারবে না। আর এর কিন্তু এন্ট্রি চার্জেস পুরোপুরি ফ্রি। চল এখন মসজিদটা তোমাদের সাথে শেয়ার করি। এই কাটরা মসজিদ বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর তৈরি। কাটরা কথার অর্থ হলো বাজার, আর বাজারের মধ্যেই মসজিদটি তৈরি করা হয়েছিল বলে এই মসজিদের নাম রাখা হয় কাটরা মসজিদ। এই মসজিদের ভেতরে আছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। কাটরা মসজিদের একদম উপরের দিকে আমরা চলে এসেছি। তো এই যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, এরিয়াটা বেশ বড়। আর এই যে জায়গাটা, এটা কিন্তু একদম পুরো সলিড জায়গা। আর এখানে প্রায় 2000টা সিট রয়েছে। দাদু এখানে গাইডের কাজ করে। তো তোমরা আসলে কিন্তু কাটরা মসজিদে, তোমরা যারা ঘুরতে আসবে, দাদুর কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে কাটরা মসজিদ সম্পর্কে, এটাই আর কি। তো দাদু আমাদেরকে বললো যে এই যে জায়গাটাতে এখন আমরা দাঁড়িয়ে আছি, এখানে নাকি প্রায় 2000টা সিট রয়েছে। একটা সময় যখন এখানে নামাজ হতো, তখন নাকি 2000 লোক দাঁড়িয়ে এখানে নামাজ পড়তো, তাই তো? আর সেই টাইমটুকুর ভিতরে হঠাৎ যদি ম্যাগ উঠে, তাদের গায়ে কোনো জল বা রোদ না লাগে, তার জন্য ট্রিপলের ব্যবস্থা ছিল। এই যে ব্যবস্থা উপরে বারো ধরছে, আচ্ছা, ট্রিপল সব গোটা একদমই তাই। হ্যাঁ, আর মসজিদের গায়ে দেখুন যে একটা খোপগুলো আছে না, স্কোয়ার, এই খোপগুলোতে এক একটা খোপে একটা করে কাজ ফিট করেছিল বেলজিয়াম গ্লাস। সারাদিন শুধু তাপ সানলাইট ধরবে, যখন রাত লাগবে তখন লাইট। সোলার সিস্টেম। তখনকার বাজারে 300 বছর আগে একটা কাঁচের দাম ছিল 1 টাকা। 1 টাকায় 5-7 মণ চাল পাওয়া গেছে। তবে বলবেন যে কাজগুলো কি হলো, ব্রিটিশ বর্গীরা সব লুটপাট করে সব নিয়ে চলে গেছে। তোমার ফোন নাম্বারটা আর নামটা বলো। ফোনটা বলি? হ্যাঁ, 97 33 29 77
48। আচ্ছা তুমি রোজ থাকো এখানে? হ্যাঁ, আমি এখানে গাইড করতে পারি 55 বছর। আচ্ছা, তোমার নাম? আমার নাম তো হরিকৃষ্ণ দেবনাথ। আচ্ছা, ঠিক আছে। দেবনাথ। আমাদের তো তোমার সাথে ঘুরে ভীষণ ভালো লাগছে। কেউ আসলে ফোন করলে তুমিও তাদেরকে ঘুরিয়ে দেবে, ঠিক আছে, বুঝিয়ে দেবে আমাদের মতো করে। এভাবে আসলে পরে ঠিক বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে কাটরা মসজিদ দেখা আমাদের শেষ, এখন আবার টোটোতে উঠছি, দেখি আমাদের নেক্সট স্পট কোনটা হয়। এখন আমরা চলে এসেছি জাহান কোষা কামান দেখতে। যাচ্ছিলাম মতিঝিল পার্ক, তার আগেই পরে জাহান কোষা কামান, এটা কিন্তু দেখতেই হবে, তাই আমরা চলে এসেছি। চলো দেখাই। শাহজাহানের রাজত্বকালে ইসলাম খাঁর আদেশে 1637 খ্রিস্টাব্দে এই জাহান কোষা কামানটি তৈরি করেছিলেন জনার্দন কর্মকার। এই কামানটির ওজন আনুমানিক 7900 কেজি। এই কামানটি দাগার জন্য 17 কেজি বারুদের ব্যবহার হতো। এই জাহান কোষা কামান মুর্শিদাবাদের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। কাটরা মসজিদ দেখে আমরা কিন্তু এখন চলে এলাম মতিঝিল পার্কে। তো মতিঝিল পার্কের পাশে কিন্তু রয়েছে একটা মসজিদ, এটা অনেকেই জানে না, তবে আমরা কিন্তু যতবার মুর্শিদাবাদে আসি এই মসজিদটা ঘুরে দেখি। এখন তোমাদেরকে মসজিদটা ঘুরে দেখাবো, তারপরে শেয়ার করব মতিঝিল পার্ক। মতিঝিল পার্কের পাশেই আছে জামে মসজিদ। এই জামে মসজিদটি কালা মসজিদ ও মতিঝিল মসজিদ নামে পরিচিত। নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসিটি বেগম তার ছোট বোন আমিনা বেগমের ছোট ছেলে একরামুল্লাহকে দত্তক নেন এবং তাকে নিজের ছেলের মতোই লালন পালন করতেন। একরামুল্লাহ অল্প বয়সে মারা গেলে ঘসিটি বেগমের স্বামী একরামুল্লাহর মৃত্যুশোক সইতে না পেরে মারা যান। এদের দুজনকেই এই মসজিদ প্রাঙ্গণে কবর দেওয়া হয়েছিল। এছাড়াও নবাব আলীবর্দী খাঁ এই মসজিদে আসতেন নিয়মিত নামাজ পড়তে। মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থাপত্যগুলির মধ্যে এটি একটি অন্যতম নিদর্শন। তো মতিঝিল পার্কে ঢোকার আগে কিন্তু টিকিট কেটে নিলাম। পার হেড এখানে 30 টাকা করে টিকিট। আমরা এখন টিকিটটা কেটে নিয়েছি। তোরে নাকি লাইট শো হচ্ছে, অন্যবার এসে তো দেখতে পাই না, দেখি এবারে গিয়ে দেখতে পাই কিনা। মতিঝিল পার্কের এটাই কিন্তু মেন গেট। তো গেটে কিন্তু ঢুকতে গেলেই ফার্স্ট টিকিটটা দিয়ে এন্ট্রি করতে হবে। আচ্ছা, মতিঝিল পার্কে আমরা এবারে এসে যেটা দেখলাম, মতিঝিল পার্কে কিন্তু বেশ ভালো করেছে এবারে অন্যবারের তুলনায়। দেখছি মানে লাইট ফাইট লাগিয়েছে চারিদিকে, একটা অন্যরকম লাগছে। প্রত্যেকবারের মতো এবারও কিন্তু মতিঝিল পার্কটা সবার লাস্টে আমরা দেখতে আসলাম, তার কারণ অন্যান্য স্পট গুলো তো হিস্ট্রিক্যাল প্লেস, অবশ্যই মতিঝিল পার্কটা একটা হিস্ট্রিক্যাল প্লেস, যদিও এটা পার্ক করা হয়েছে পরে, তার আগে তো একটা হিস্ট্রিক্যাল প্লেসই ছিল। তো অন্যান্য জায়গাগুলো ঘুরতে একটু সময় লাগে, আর পার্কটা তো সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তাই আমরা সবার লাস্টে পার্কে ঘুরতে আসি। এবারও তাই হয়েছে। আর স্পেশালি এবারে রাহুল দাস শৈলীদি রয়েছে, তো ওরাও প্রত্যেকটা জায়গা ভালোভাবে এক্সপ্লোর করছে, যেহেতু ওদের এবারে মুর্শিদাবাদ ট্যুরটা প্রথমবার। আর পার্কটা কতটা সুন্দর করেছে সেটা এখন তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করব। পার্কের মধ্যে কিছুটা আসার পরেই এই যে বিশ্ব বাংলার এইটা পাবে। মতিঝিল পার্ক দেখা মোটামুটি কমপ্লিট, সবটা ঘুরতে পারিনি, সন্ধে হয়ে গেছে। ঘড়িতে এখন অনেক বাজে, একটু পরে পার্কটা বন্ধ হয়ে যাবে, মানে 7টার দিকে পার্কটা বন্ধ হয়ে যায়। তো যেটা বলার তোমাদেরকে, মুর্শিদাবাদ ঘুরতে এসে আমরা প্রতিবার যে দাদার সাথে মুর্শিদাবাদের এই সমস্ত স্পটগুলো ঘুরি একদিনে, তোমরাও কিন্তু চাইলেই দাদার সাথে মুর্শিদাবাদের এইসব স্পটগুলো ঘুরতে পারো, কারণ অনেকেই চাই মুর্শিদাবাদে ঘুরতে এসে ভালো একজন গাইডের অবশ্যই দরকার, যে সারাদিন ধরে গাইড করবে, সারাদিন ধরে যারা টোটোতে করে ঘুরবো সে যেন অবশ্যই ভালো হয়। তো তোমাদেরকে বলবো যে তোমরা মুর্শিদাবাদ যদি ঘুরতে আসো, যদি মনে করো আগে থেকে বুকিং করে আসবে, আমরা যে টোটো দাদার সাথে ঘুরি সেই দাদার সাথে ঘুরতেই পারো। ফোন নাম্বার দিয়ে দিলাম, এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো এই নাম্বারে ফোন করলেই তোমরা কিন্তু সুকুমার দার সাথে যোগাযোগ করতে পারবে, আর এই নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সেও থাকবে। তো এখন আমরা আবার চলে এসেছি মতিঝিল পার্কের মেইন গেটের এখানে। এখান থেকে এখন একটু বাইরে বেরোবো, যেহেতু এখন একদম সন্ধ্যাবেলা, তো বাইরে বেরিয়ে একটু চা খেতে হবে। গলাটা বড্ড ধরেছে, কারণ এখানে বেশ ঠান্ডা কিন্তু। এরপরে আমরা দেখে নিয়েছিলাম হাজারদুয়ারির পেছনে ভাগীরথী নদীর ধারে মুর্শিদাবাদের ছোট গেট, সাথে ঘন্টা ঘর, আর ছিল ওয়াসিম মঞ্জিল প্যালেস। এই ওয়াসিম মঞ্জিল প্যালেস কিন্তু বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তারপরে আসলে বন্ধ হয়ে যায়, তাই আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। তোমরা যদি আগে আসো তাহলে অবশ্যই দেখে নিও। আজকের মতো সব স্পটগুলো আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট। মুর্শিদাবাদে একদিনে আমরা এতগুলো স্পট ঘুরলাম, যতগুলো তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম।
তবে একদিনে ঘুরতে গেলে একটাই প্রবলেম, সেটা হচ্ছে বেশিক্ষণ এক একটা স্পটে কিন্তু তোমরা টাইম কাটাতে পারবে না, তাড়াতাড়ি দেখে বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, এখন আমরা কিন্তু টোটো নিয়ে চলে এসেছি আবার আমাদের হোটেলের সামনে, আমাদের হোটেল রাজলক্ষ্মীর সামনে। তো তোমাদেরকে তো সকালবেলা আমরা আমাদের রুমটা দেখিয়েছিলাম, রুমের ভাড়াগুলো বলিনি। এদের অনেকগুলো রুম রয়েছে, যদিও বুকিং ছিল, তবে ডাবল বেডের থেকে 4 বেডের সব রকম ক্যাটাগরির রুম এখানে আসলে তোমরা পাবে। সিজন অফ সিজনে ভাড়া তো চেঞ্জ হয়, এখন ভাড়াগুলো জেনে নেবো। এখন আমরা পেয়ে গেছি হোটেল রাজলক্ষ্মীর দাদাকে, তো দাদার মুখ থেকেই তোমরা জেনে নেবে যে এই হোটেলের যে যে রুমগুলো রয়েছে সিজন অফ সিজনে কেমন কি রেট চলে, আর এখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সমস্তটা দাদাই বলবে। আমাদের ডিসেম্বর টু জানুয়ারি এই দুটো খুব হাই থাকে, কারণ এটা সিজন মাস। ডিসেম্বরে মানে আমাদের রুম বেশি নাই অবশ্য, অনলি 7 পিস রুম আছে, কেন দুটো রুমে হচ্ছে 6 জন করে থাকার, আর একটা রুমে হচ্ছে 4 জন, আর বাদ বাকি 4টে রুম 3 জন করে থাকার। আর 6 জনের রুমটা এখন ডিসেম্বর টু জানুয়ারি 2000 টাকা করে, আর 4 জনের এটা 1800 টাকা, আর যেটা 3 জনের সেটা হচ্ছে 1500 টাকা। অফ সিজনে তো চেঞ্জ হয়? অফ সিজনে অবশ্যই চেঞ্জ হয়, এর 50% নেমে যায়। তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9734829834। আচ্ছা, এই নাম্বারে বুকিং করলে আপনার হোটেলে আগে থেকে বুকিং করে আসতে পারবে। আর এই হোটেলে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বাইরে কোথাও যেতে হবে না? সবই আছে, আমাদের ফুডিং এর ব্যবস্থা আছে, ডিনার লাঞ্চ দুটোই। আর হোটেলের লোকেশনটা একটু বলে দিন। এই তো হাজারদুয়ারি এমবারা ফ্রন্ট, মানে একেবারে এমবারা পিছনে, মানে আমার যদিও হ্যাঁ আমার হোটেল থেকে দাঁড়িয়ে হাজারদুয়ারিও দেখা যাবে, এবং এমবারার তো সামনেই একেবারে, এবং রোডের উপরেই, চিন্তা নাই। নমস্কার। এরপরে আমরা ডিনার সেরেছিলাম আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকেই। আমরা নিয়েছিলাম ভেজ থালি। দেখো ভেজ থালিতে কি কি রয়েছে। ভাত রয়েছে, এটা একটা মিক্স ভেজ, আলু ভাজা, স্যালাড রয়েছে, পাঁপড় দিয়েছে, ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। ঘড়িতে এখন বাজে রাত 10:30। আমরা খাওয়া দাওয়া করে রুম থেকে একদম রেডি হয়ে নিয়েছি, বাড়ি ফিরতে হবে এবার, কারণ আমাদের ট্রেন আছে মুর্শিদাবাদ স্টেশন থেকে শিয়ালদহ লালগোলা স্পেশাল, যেটা রাত 11টার সময় ছাড়ে মুর্শিদাবাদ স্টেশন থেকে। তোমরা চাইলে সকালবেলাতেও ফিরতে পারো, মানে আজকে রাতটা এখানে স্টে করে কালকে সকালবেলা ফিরতেই পারো। তো একটা ইনফরমেশন তোমাদেরকে জানানো হয়নি, আমরা যে টোটো দাদার সাথে ঘুরলাম আজকে সারাদিনে, যে টোটো দাদার কথা তোমাদেরকে বললাম, ফোন নাম্বারও দিলাম, এই টোটোতে ভাড়াটা বলিনি। এই টোটোতে আজকে কিন্তু আমাদের সারাদিনে মুর্শিদাবাদের সমস্ত স্পটগুলো ঘুরতে ভাড়া পড়েছে 800 টাকা। এই ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এখন যেহেতু মুর্শিদাবাদের প্রপার সিজন চলছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের 800 টাকা নিয়েছে। তবে টোটো ঠিক করার সময় অবশ্যই তোমরা বার্গেনিং করে নেবে। তো আমরা তো একদম রেডি, ব্যাগপত্র গোছানোও রেডি, এবারে আমরা বাড়ির পথে রওনা দেব। তাই তোমাদেরকে বলবো, আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেল ASU ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।